নবগঠিত নির্বাচন কমিশনের সিইসি এএমএম নাসির উদ্দিন ও ৪ কমিশনার শপথ নেবেন আজ দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নতুন নির্বাচন কমিশনকে শপথ পাঠ করাবেন। এর আগে ২১শে নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে নতুন নির্বাচন কমিশন গঠন হয়। অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেয়া হয়। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ই সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপর সার্চ কমিটির প্রস্তাবিত তালিকা থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার ও ৪ জনকে কমিশনার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংস্কারের আগে নির্বাচন কমিশন গঠন করা ঠিক হয়নি বলে মনে করেন টেলিভিশন সাংবাদিকরা। এ নিয়ে উদ্বেগ জানান তারা। শনিবার সকালে রাজধানী নির্বাচন কমিশন কার্যালয়ে সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক হয়। পরে কমিশনের সদস্য তোফায়েল আহমেদ বলেন, আগে প্রয়োজন সংস্কার, তারপর স্থানীয় সরকার নির্বাচন, এরপর জাতীয় নির্বাচন। টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। প্রায় ২ ঘন্টা বৈঠকের পর সাংবাদিকরা বলেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পর ৩ জোট রূপরেখা বাস্তবায়ন হলে নির্বাচন ব্যবস্থা নিয়ে সংকটে পড়তে হতো না। বৈঠক শেষে নিজেদের প্রস্তাব ও মতামত তুলে ধরেন বিভিন্ন চ্যানেলের প্রতিনিধিরা। আবার যে নির্বাচন কমিশন গঠন হলো সেটি কিন্তু পুরনো আইনে, পুরনো ফরম্যাটে, অর্থাৎ সেই সাবেক একজন সেনা কর্মকর্তা, সাবেক আমলা, এসবের পরিবর্তন করে কিভাবে করে আসলে অনেকেই যোগ্য মানুষ আছেন তাদের মধ্যে থেকে সেটাকে ওনাদেরকে নেয়া। রাষ্ট্রপতি তার বিবেচনায় যে ৫ জনকে যোগ্য মনে করেছেন তাদেরকে নিয়োগ দিয়েছেন। এখানে একটা সিস্টেম করা উচিত যে ইন্টারভিউ কেন হলো না। যদি ২০ জন ব্যক্তির নাম আসতো, এখান থেকে ইন্টারভিউ হতো, আমরা গণমাধ্যমে তাদের ব্যাপারে রিপোর্ট করতাম। সাংবাদিকদের প্রস্তাব নিয়ে কথা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। যেমন রাষ্ট্রপতির নির্বাচন, তারা বলছেন সরাসরি আসন হওয়া দরকার, এবং ওনাদের কেউ কেউ বলছেন কোনো নির্বাচনেই যেন পরোক্ষ না হয়, প্রত্যক্ষ হয়, প্রত্যেকের কনস্টিটিউয়েন্সি থাকে। এবং রাষ্ট্রপতির নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয়। এ সময় কমিশনের সদস্য তোফায়েল আহমেদ বলেন, এমন কিছু সংস্কার আনা হবে যাতে স্থানীয় সরকারের ৫ স্তরের নির্বাচনের খরচ অনেক কমবে, জনবলও লাগবে কম। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত। এর কারণ হচ্ছে স্থানীয় নির্বাচনটা করার কারণে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে। এত সংস্কার হচ্ছে, এইগুলোকে সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে। পরে ২০টি নারী সংগঠনের প্রতিনিধির সঙ্গে বৈঠক করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন যত দেরি হবে দেশি বিদেশি ষড়যন্ত্র তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। এছাড়া রাজশাহীতে আরেক অনুষ্ঠানে তিনি জনগণের আস্থা অর্জন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয় সভাপতি ও সাধারণ সম্পাদক। সেখানে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা রূপরেখা ও জনসম্পৃক্তি নিয়ে কর্মশালায় অংশ নেন নেতাকর্মীরা। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারের কথা বলছে তা বিএনপিও চায়, তবে বেশি সংস্কার করতে গিয়ে নির্বাচন দেরি হলে সুযোগ নিতে পারে ষড়যন্ত্রকারীরা, আশঙ্কা তারেক রহমানের। নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। যেই স্বৈরাচারকে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে দেওয়া হয়েছে, সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে।
এছাড়াও শনিবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তারেক রহমান। তিনি নেতাকর্মীদের জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আহ্বান জানান। সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে, যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে। 31 দফা নিয়ে যান, জনগণকে বোঝান, জনগণের আস্থা অর্জন করুন। জনগণ যাতে আপনার আস্থা রাখে, জনগণ যাতে আপনার প্রতি ধৈর্য ধারণ করে, সেই জন্যই আপনাকে সেইভাবে ভূমিকা পালন করতে হবে। বিএনপির প্রতি জনগণ আস্থা রাখলে ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের মাঝে যদি টিকে থাকতে চাই। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিয় সহকর্মীবৃন্দ, যে কোনো সংস্কারের আগে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় এই প্রস্তাব দেন তিনি। এছাড়া বিশিষ্টজনেরা বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার আয়োজন যেন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শঙ্কার কারণ না হয়। সংস্কার প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিতেরও আহ্বান জানান তারা। আয়তনে খুব বড় নয় বাংলাদেশ, তবে এই ছোট ভূখণ্ডেই 110টির বেশি জাতিগোষ্ঠীর বসবাস, ভাষা রয়েছে 40টির বেশি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে এসব গোষ্ঠীর বিভিন্ন বিষয় সমাধান আর বৈষম্য দূর করার প্রস্তাব আসে নানা মহল থেকে। শনিবার এই নিয়ে যৌথভাবে আলোচনার আয়োজন করে উন্নয়ন ও গবেষণা সংস্থা সেট, বিআরসি এবং পিপিআরসি। এতে যোগ দেন প্রান্তিক গোষ্ঠীর প্রতিনিধিরা। পাহাড় ও বনভূমি ধ্বংস, বিভিন্ন পেশায় অমানবিক বেতন কাঠামো, জাতিগত অবহেলা সহ নানা প্রসঙ্গ উঠে আসে তাদের বক্তব্যে। ওখানে আপনার জীববৈচিত্র্য নষ্ট হয়, আপনার পশু পাখিদের খাদ্য থাকে না, এখন আপনি বনে মানব পাবেন না। আজকে বিভিন্ন উন্নয়নের কারণে আমরা জুট চাষগুলো হারিয়ে ফেলতেছি। আমার বাবা সুইপার, মিনিস্টার সাহেব আপনার বাবা একজন কৃষক এদেশে। বিশিষ্টজনেরা বলেন, সংস্কার চূড়ান্তের আগে সব শ্রেণীর মানুষের অধিকার নিশ্চিত করতে হবে সরকারকে। এই সমস্ত জমিগুলো আছে যেগুলো এখনো পর্যন্ত কোনো রকমের কাজেই লাগছে না, সেই জমিগুলো তাদের ফেরত দেওয়া হবে। আমরা তো একটা দেখলাম যে সময় সংস্কার হয়েছে, সমস্যা আরো গভীর হয়েছে। আমাদের ন্যায্যতা নিশ্চিত করার সংস্কার, এটাই হচ্ছে আজকের দাবি। তাদের সমস্যাটা তারাই সব থেকে ভালো বোঝেন এবং বলতে পারে, এবং এটা যদি একটা ব্যবস্থা করা যায়, এর থেকে ভালো আর কিছু হতে পারে। চা শ্রমিক, হরিজন সম্প্রদায় সহ নিম্ন আয়ের জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের প্রস্তাব তুলে ধরেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। চা বাগানে ব্যবসায় ওনাকে শেয়ার দিয়ে উনি শুধু কর্মী হবে না, উনি মালিকও হতে পারবেন। উনি তো জেনারেশন থেকে উনি তো এই কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠী ও তাদের সামাজিক সুরক্ষার বিষয়ে 8টি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কার প্রক্রিয়া দ্রুত শেষ করে ডিসেম্বরের পরে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি করেছে জামায়াতে ইসলামী। শনিবার দুপুরে মানিকগঞ্জে দলের কর্মী সম্মেলনে এই দাবি জানান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ ও দুর্নীতিমুক্ত করারও দাবি জানান এই জামায়াত নেতা। বলেন, আওয়ামী লীগ আমলে দলীয়করণের মাধ্যমে রাষ্ট্র কাঠামো ধ্বংস করা হয়েছে। এগুলো সংস্কার বেশি জরুরি। এ কাজে সময় নষ্ট না করার আহ্বান জানান গোলাম পরোয়ার। তার মতে, সংস্কারে দেরি হলে ষড়যন্ত্রকারীরাও সুযোগ পেয়ে যাবে। ফ্যাসিবাদের দোসররা এখনও সব জায়গায় ঘাপটি মেরে বসে আছে বলেও অভিযোগ করেন তিনি। এই প্রশাসন এদেরকে ওখানে রাখবেন, আর এইভাবে আবার আপনি নির্বাচন দিলে তো সেই 14-18-24 মধ্যে নির্বাচন হবে। বলে ঠিক না? সাংবাদিকরা বলে আপনারা যে বলছেন যে যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন চাই, সেই যৌক্তিক সময়ের ব্যাখ্যা আমরা যে ব্যাখ্যা দিয়েছি। রাজনৈতিক লেজুর বৃত্তির মাধ্যমে শিক্ষা খাতকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার বিকেলে রাজধানীতে সরকারি বিজ্ঞান কলেজে বিজ্ঞান মেলায় কথা বলেন উপদেষ্টা। তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের মধ্য দিয়ে ধীরে ধীরে নির্বাচনের দিকে আগানো হবে।
শিক্ষার্থীদের বিতর্কিত অবস্থানে দাঁড় করিয়ে জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। বলেন, দেশের প্রতিটি মানুষ যেন বিপ্লবের সুফল পায় সেটা নিশ্চিত করা হবে, সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। আমরা দেখেছি যে কিভাবে শিক্ষা সেক্টরকে ধ্বংস করা হয়েছে, সেটা রাজনীতিকরণ করা হয়েছে। একটা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকেও পর্যন্ত সেখানে রাজনীতিকরণ করা হয়েছে। এবং আমরা চাই যে সেই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর, সেই নির্বাচনের দিকে যাব। ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নুরুল কবিরকে বিমানবন্দরে হয়রানির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় জানানো হয়, অন্তর্বর্তী সরকার দেশের কোনো সাংবাদিককে হয়রানি বরদাস্ত করবে না। 18 নভেম্বর একটি মিডিয়া কনফারেন্সের জন্য বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্থার শিকার হন নুরুল কবির। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে নুরুল কবির বলেন, ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে হয়রানি করে আসছে। গোয়েন্দা কর্মকর্তাদের পাসপোর্ট কেড়ে নেয়া, মুদ্রিত নথিতে সবকিছু লেখা থাকা সত্ত্বেও ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ, গোপনীয়তা লঙ্ঘন করে পাসপোর্টের ছবি তোলা ও ফ্লাইটের কয়েক মিনিট আগে নথিপত্র ফেরত দেওয়ার মতো হয়রানির মধ্য দিয়ে যেতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, দেশের গোয়েন্দা সংস্থাগুলো দেশপ্রেমিক হওয়াটাকে সন্দেহের চোখে দেখে। 5 আগস্ট পরবর্তী সময়ের মামলায় সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন নতুন আইজিপি বাহারুল আলম। কোনো নিরীহ মানুষ যাতে হয়রানি না হয় সেদিকে সতর্ক থাকতে বলেন তিনি। শনিবার সকালে পুলিশ সদর দপ্তরে মত বিনিময়ে এসব নির্দেশনা দেন আইজিপি। বলেন, কোনো পুলিশ সদস্যকেও অযথা সংকটে ফেলা যাবে না। নিরপরাধ কারো বিরুদ্ধে মামলা হয়ে থাকলে আইনি প্রক্রিয়ায় তা প্রত্যাহার করতে হবে। পুলিশকে জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান বাহারুল আলম। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে পুলিশকে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার পরামর্শ দেন পুলিশ প্রধান। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে বুয়েট শিক্ষার্থী রেহান আহমেদ হত্যার বিচার দাবি করেছেন তার শিক্ষক সহপাঠীরা। শনিবার বিকেলে বুয়েটের সিএসই ভবনে এক স্মরণসভায় এই দাবি করেন তারা। স্মরণসভায় রেহানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা জানান, রেহান কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। সে সময় ময়নাতদন্তের রিপোর্টও দেয়নি ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। এমনকি মরদেহের দাফন নিয়েও নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর এ নিয়ে হত্যা মামলা করেছে পরিবার। এবার স্বজন হত্যার বিচার চান তারা। এদিকে সব জেনেও 11 বছর চুপ থাকার জন্য দুঃখ প্রকাশ করে বুয়েটের সিএসই বিভাগ। রেহানের নামে একটি বৃত্তি চালুর চিন্তাও করছে তারা। 2009 সালে বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছিলেন রেহান। রেহান আমার ছেলে, ও যে মারা গেছে 5ই মে, এই কথাটা বলতে পারতাম না কারো কাছে, কখনোই না। মারা গেছে কি হয়ে মারা গেছে? একটা অ্যাক্সিডেন্টে, বলা বারণ ছিল। সবকিছু জেনেও আমরা আসলে রেহানকে স্মরণ করতে পারিনি, জেনেও চোখ বুঝেছিলাম। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎ স্পর্শে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির 3 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত 2 জন ভর্তি রয়েছেন ঢাকার আহসানিয়া মিশন হাসপাতালে। শিক্ষার্থীদের বহনকারী দোতলা বাসটি রাস্তার পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে এলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনা তদন্তে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বিটিআরসি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে 3টি কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে পিকনিক করতে কয়েকটি বাসে করে গাজীপুরের শ্রীপুরের একটি রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির 460 শিক্ষার্থী। তবে দোতলায় একটি বাস বিদ্যুতের তারে জড়ালে আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের। গ্রামীণ সড়ক ধরে রিসোর্টে যাওয়ার পথে উত্তর প্যালাইত গ্রামে বহরের একটি দোতলা বাস বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎ স্পর্শে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী।
তাদেরকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্থানীয়রা বলছেন এই সড়কে সচরাচর বাস চলাচল করে না। দোতলা বাসের উচ্চতা বেশি হওয়ায় সড়কের পাশের তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। ওয়াল একদম পাশাপাশি দেখে ওরা আর যাইতে পারে নাই ওইদিকে, তারপর ওয়ালে এক হাত দিয়ে আরেক হাত গাড়িতে লাগিয়ে গেছে, লাগিয়ে যাওয়ার পরে গাড়ির সাথে বাইজা গিয়ে এখানে পড়ে গেছে। এই ঘটনায় কারো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির উপাচার্য ও স্থানীয় পুলিশ। আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় আপনার এক্সকারশন ট্যুরের অংশ হিসেবে পিকনিকে, আসলে এটা পিকনিক বলতে পারেন, পিকনিকে যায়। হাবিব আমাকে ফোন দিল, স্যার একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমাদের ডাবল ডেকার বাস পিছনের যেটা সেটা ইলেকট্রিফাইড হয়ে গিয়েছে। ডাবল ডেকার বাস এটা আসলে আমাদের থানাকে অবগত করে নাই, তারা তাদের মতো করে আসলে প্ল্যান করে আসছিল। আসলে ফেদার রোডে এরকম ডাবল ডেকার বাস আসলে ঠিক না, তারা কীভাবে আসছে আমরা জানি না, আমরা আসলে কথা বলে জানতে পারবো সেটা কি। আসলে ঘটনা তদন্তেই গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে 4 সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। এছাড়া 5 সদস্যের কমিটি করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। আর বিআরটিসি গঠিত 5 সদস্যের কমিটিকে আগামী 5 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরে দুর্ঘটনাস্থলে বিদ্যুতের 2টি খুঁটির মাঝে দূরত্ব স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ, এজন্য তার ঝুলেছিল সেখানে। এই তার গাছে লেগে কয়েকবার আগুনের ঘটনাও ঘটেছে। এ নিয়ে বিদ্যুৎ অফিসকে জানালেও ব্যবস্থা নেয়নি তারা। এছাড়া সরু সড়কটিতে আগে কখনো দোতলা বাস চলতে দেখেননি স্থানীয়রা। তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে দুর্ঘটনাস্থলে বিদ্যুতের এই 2 খুঁটির দূরত্ব 300 ফিট। এটি থাকার কথা 150 ফিট। এ কারণেই ঝুলেছিল তার। এখানে খুঁটি বসানোর সময় রাস্তা কাঁচা ছিল, তার ছিল 18 ফিট উপরে, পরে রাস্তা পাকা করায় তারের উচ্চতা হয় 16 ফিট, অথচ এটি থাকার কথা 25 ফিট উপরে। 2 খুঁটির মাঝখানে যে দূরত্বটা আগের নিয়মে ছিল, অনেক আগে পূর্বের লাইন, তখন 300 ফিট দূরত্বে ছিল। এখনও 300 ফিট আছে, মাঝখানে আর কি ইটা হয় নাই, মাঝখানে একটা পুষ্কুটি দিলে এরকম হয়তো ক্লিয়ারেন্স থাকতো হয়তো। স্থানীয়রা জানান গাছের সঙ্গে তার লেগে আগুনের ঘটনা ঘটেছে এখানে। কয়েকবার স্থানীয় বিদ্যুৎ অফিসে অভিযোগ করেও সমাধান মেলেনি। পাতা গাছ জড়াইছে, তেনা ছোটা গাঙ্গের ফুটে গেছে, মানে বাতাসে খালি ফসম গাছ লড়ে ডাইলে মানে বারিকা, মানে একটু জ্বর আসলে মাঝে কারেন্ট থাকে না। যতবার আসে ততবারই ওনাদেরকে বলি যে ভাই লাইনটা তো অনেক নিচে নেমে গেছে, তো ওনারা আমাদেরকে বলছে অফিসে আবেদন দেন, তারপরে অফিস থেকে এটা দেখবে, তারপরে আমরা আসবো, মানে জটিলতা দেখায়। জানানো হয়েছিল কিন্তু এরা এটা গুরুত্ব দেয় নাই, বলে এটা ঠিক আছে আমরা লোক পাঠাইমু দেখমু, এরকম ভাবে আর কি করে। ঘটনার কারণ জানতে 5 সদস্যের কমিটি করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে তারা। পাওয়ারফুল কমিটি করেছি, 2 চিফ ইঞ্জিনিয়ার, 2 জন ডাইরেক্টর, আমাদের এসি সাহেব এবং জিএম সাহেব সহ। আমরা তো মনে করছি যে উইদিন 3 ডেজ। গ্রামের এই পাকা সড়কটি প্রস্থে 10 ফিট। এখানে আগে কখনো দোতলা বাস চলেনি বলে জানান এলাকার মানুষ। দোতলা বাস এটাই প্রথম, আর কখনো এই রাস্তা দেওয়া যায় নাই। এই অঞ্চলে 65 কিলোমিটার লাইনে গ্রাহক প্রায় 6000। 2000 সালে লাইন চালুর সময় ভোল্টেজ ছিল 6000-এর কিছু বেশি। তবে শিল্প কারখানার কারণে 2017 সালে এই লাইনকে 11000 ভোল্টেজে উন্নীত করা হয়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর। ব্যাটারি রিকশা চালু সহ 12 দফা দাবিতে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে চালক শ্রমিকদের গণ অবস্থান। শনিবার সকালে পুরানা পল্টনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি দেয় রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। এ সময় তারা গত কয়েকদিনের আন্দোলনে যেসব অটোচালক গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তিরও দাবি জানান। গত 2 দিন ধরেই রাজধানীতে ব্যাটারি রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক ও রেলপথে আটকে বিক্ষোভ করছেন চালকেরা। শুক্রবারও জুরাইনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে হয়েছে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোঁড়া হয় টিয়ার শেল। রেললাইন অবরোধ, পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ বন্ধ থাকে 4 ঘণ্টা। মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি রিকশা বন্ধ করতে নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর থেকেই আন্দোলনে রয়েছেন চালকেরা। আগামী 24শে নভেম্বর সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়নের আহ্বানে
ঢাকা শহরের রিক্সা শ্রমিক ভাইদের একটা গণ অবস্থান হবে। 3 মাসে যশোরের ভবদহ অঞ্চলের বেশিরভাগ এলাকা থেকে পানি নামেনি। বাড়িঘরে পানি থাকায় দুর্ভোগের পাশাপাশি মানবেতর দিন কাটছে জলাবদ্ধ 1.5 লাখ বাসিন্দার। সংকট নিরসনে খাল খনন, স্লুইস গেট খুলে দেয়া সহ নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অতিবৃষ্টিতে গত সেপ্টেম্বর থেকে যশোরের ভবদহ অঞ্চলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এর কারণে কেশবপুর, মনিরামপুর, অভয়নগর উপজেলার 150 গ্রামে চরম বিপাকে পড়েছেন 1.5 লাখ মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানিরও সংকট। গরু ছাগল খাওয়ানোর কষ্ট, আবার ধান চাল তো লাগাইতে পারলাম, ধানটার কি হবে? ঘরের মধ্যে পানি দিবে পা খেয়ে গেছে। ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে 3 দশক ধরে দফায় দফায় নানা পদক্ষেপ নিলেও কাজ হয়নি কিছুই। এজন্য দুর্নীতি, লুটপাট ও ভুল নীতিকে ধুসছেন ভবদহ বাঁচাও আন্দোলন কমিটি। ওই অঞ্চলের যে টিআরএম পদ্ধতি চালু ছিল, সেই পদ্ধতি বাতিল করে পাম্পিং করা হয়। ফলে টিআরএম পদ্ধতি চালু থাকলে ওই জনপদের এবার এই সংকটটা হতো না। ফলে দুর্নীতি, লুটপাট এবং অব্যবস্থাপনা এবারের এই সংকটের জন্য দায়ী। পাম্পের মাধ্যমে সেচ দিয়ে পানি বের করার পাশাপাশি খুলে দেওয়া হয়েছে স্লুইস গেট। তবে সমস্যার সমাধানে খাল খননের ওপর জোর দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। 4টা গেট খুলে আমরা পানি নামাচ্ছি, আগোরাটি 4 ব্যান্ড দিয়ে পানি নামাচ্ছি, ভাইনা 2 ব্যান্ড দিয়ে পানি নামাচ্ছি। তার মানে মোট কথা যেটা হলো, আমাদের পানি নামিয়ে দেওয়ার জন্য, মানুষের বাড়িঘর থেকে নিষ্কাশন স্বাভাবিক করার জন্য যা যা করা দরকার আমরা সবকিছুই করছি। লবণাক্ততা থেকে ফসলি জমি রক্ষায় 1961 সালে ভবদহ এলাকায় স্লুইস গেট নির্মাণ করা হয়। 1988 সাল থেকে ওই এলাকায় দেখা দেয় স্থায়ী জলাবদ্ধতা, যা নিরসনে নানা পদক্ষেপ নিলেও কাজ হয়নি কিছুই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভবদহের জলাবদ্ধতার বিষয়ে আরও জানাতে বা যশোর থেকে যোগ দেবেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, খাল খনন, স্লুইস গেট খুলে দেয়া সহ নানা উদ্যোগের কথা তো পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়ন কবে নাগাদ হতে পারে? আদৌ এতে কোনো সুফল মিলবে কি? দেখুন, ভবদহ এমন একটি অঞ্চল যে এখানে যে হরি, টেকা সহ অন্যান্য যে সমস্ত নদী আছে, এই নদীগুলো কিন্তু মূল যে ভবদহ অঞ্চল অর্থাৎ যশোর, মনিরামপুর, কেশবপুর, অভয়নগর সহ যে এলাকা আছে, খুলনা, ডুমুরিয়া আছে, তো এই এলাকার যে মূল জায়গাগুলো সেগুলো কিন্তু আসলে নিচে। এখান থেকে যে পানি জমছে, সেই পানি নিষ্কাশন হওয়ার যে পথগুলো অর্থাৎ নদী যেগুলো আছে, হরি, টেকা সহ অন্যান্য যে সমস্ত খালগুলো আছে, সেগুলোর কিন্তু তলদেশ ইতিমধ্যে উঁচু হয়ে গেছে। এবং যেহেতু বিলগুলো নিচে পরিস্থিতিতে আছে এবং সেখান থেকে নিষ্কাশনের পানি যে পথগুলো সেগুলো যেহেতু উঁচু হয়ে গেছে, যে কারণে কিন্তু এখানে প্রতিনিয়তই কিন্তু পানি জমছে। সামান্য বৃষ্টি হলেই কিন্তু পানি জমে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং আপনি জানেন যে চলতি বছর কিন্তু যশোরে যে পরিমাণে বৃষ্টিপাত হওয়ার কথা, তার চেয়ে প্রায় দ্বিগুণ বৃষ্টিপাত হয়েছে। এবং এই যে পানির ফ্লোটি, যে নদীগুলো আছে সেখান থেকে কিন্তু আসলে নিষ্কাশন হওয়া সম্ভব হয়নি এখনো পর্যন্ত। আমরা যেটি দেখতে পেয়েছি যে ওইখানকার এই 3 উপজেলার প্রায় 100 গ্রাম এখনো কিন্তু নিমজ্জিত অবস্থায় আছে এবং সেখানকার প্রায় 1.5 লক্ষাধিক মানুষ এখনো কিন্তু তারা পানিবন্দী অবস্থায় আছেন। হয়তো কিছু কিছু মানুষ, যেহেতু নভেম্বরে বৃষ্টি হয়নি সেহেতু কিছুটা পানি টান ধরেছে, কিছু কিছু মানুষ ইতিমধ্যে ঘরে ফিরতে শুরু করেছেন। কিন্তু ঘরে ফিরতে পারলেও কিন্তু তারা যে অন্যান্য যে সমস্ত নিত্যদিনের কর্মকাণ্ড আছে, রান্না বান্না, বাথরুমে যাওয়া সহ অন্যান্য যে চলাফেরার যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত তারা স্বাভাবিকভাবে করতে পারছে না। এছাড়াও যে গবাদি পশুর যে বিষয়টি, সেটিও কিন্তু তারা এখনো পর্যন্ত গোয়ালে তুলতে পারেননি বা তারা কিন্তু আসলে যে বিতরণ ভূমি সেটিও কিন্তু তারা এখনো পর্যন্ত পাননি। তো পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা আমি বলেছি, তারা জানিয়েছেন যে ঠিক এই মুহূর্তে তাদের পক্ষ থেকে যে সক্ষমতা ছিল 4টি স্কেভাটর তারা ইতিমধ্যে নামিয়েছেন। এছাড়াও যে স্লুইস গেট খুলে দেওয়া, তারপরে পাম্পের মাধ্যমে সেচ দিয়ে পানি বের করে দেওয়া, তারা সর্বোচ্চ কাজ করছে। তারা বলছে যে ডিসেম্বর নাগাদ হয়তো বা জানুয়ারির প্রথম সপ্তাহে হয়তো বা পানি যদি বৃষ্টি না হয়ে থাকে সামনের দিনগুলোতে, সেক্ষেত্রে হয়তো বা কিছুটা স্বস্তির খবর তারা দিতে পারবেন। পাশাপাশি তারা যেটি করছেন, এখন একাধিক টিম গঠন করেছেন। টিম গঠন করে স্থানীয় যারা বাসিন্দা আছেন তাদের সাথে, যারা এই বিষয়ে আসলে বিশেষজ্ঞ, যেহেতু এটা দীর্ঘ সময় ধরে চলছে, প্রায় 3 থেকে 4 দশক ধরে কিন্তু ভবদহ এই অঞ্চলের মানুষ তারা দুর্গত অবস্থায় আছে। তো তাদেরকে নিয়ে আসলে তারা রূপরেখা তৈরি করার পরেই হয়তোবা
মুলজা তারা আসলে কি ধরনের পদক্ষেপ নেবেন আগামী দিনগুলোতে সেটি আসলে তখন জানা যাবে। ভবদহের জলাবদ্ধতার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী। সিলেটকে বন্যার কবল থেকে রক্ষা করতে প্রয়োজনে কিশোরগঞ্জের ইটনা মিঠামইন সড়ক ভাঙা হবে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। শনিবার সকালে সিলেটে হাওরে মৎস্য সম্পদ রক্ষায় আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে একথা বলেন তিনি। জানান, আধুনিকতার নামে হাওরে অপরিকল্পিতভাবে বাঁধ, রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাওর ও মৎস্য সম্পদ, ব্যাহত হয়েছে পানি প্রবাহ। সিলেটের নদ নদীর অবাধ পানি প্রবাহ নিশ্চিত করতে ইটনা মিঠামইন সড়কের বেশ কিছু অংশ ভাঙতে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে প্রস্তাব দেয়া হবে বলেও জানান ফরিদ আক্তার। আমরা সংস্কার হলো যেটা জনগণের ক্ষতি করছে, প্রকৃতির ক্ষতি করছে, যেটা পরিবেশের ক্ষতি করছে, সেটাকে আমাদেরকে ঠিক করতেই হবে। তো ফলে ওই দরকার হলে ওই রাস্তা কিছু ভেঙে যদি আমাদেরকে পানি চলাচলের ব্যবস্থা করতে হয়, সেটা করতে হবে। 1.5 কোটি টাকার জমি 134 কোটি টাকায় কেনা হয়েছে বগুড়ার একটি সড়ক প্রকল্পে। প্রকল্প ঝুলিয়ে রাখা হয় 20 বছর। 1 লাখের বেশি মানুষকে ভুগতে হয় ভোগান্তিতে। প্রকল্পে অনিয়ম হয়েছে কিনা তা জানতে তদন্তের দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। দুটি হাসপাতালে দ্রুত রোগী আনা নেওয়া করতে 2003 সালে 13 কোটি 77 লাখ টাকা ব্যয়ে শুরু হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সংযোগ সড়ক প্রকল্পের কাজ। 4.5 কিলোমিটার রাস্তার মধ্যে 810 মিটার নির্মাণের পর কাজ থেমে যায়। 2017 সালে প্রকল্পের নাম পরিবর্তনের পাশাপাশি ব্যয় বাড়ানো হয় আরও 170 কোটি টাকা। নতুন নামে 1.85 কিলোমিটার সড়ক নির্মাণে পুনরায় উদ্যোগ নেওয়া হয় 2019 সালে। অবশেষে সড়কটির নির্মাণ কাজ শেষ হয় গত অক্টোবরে। রাস্তা হওয়ার আগে মোহাম্মদ আলীতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল যাতে 1.5 ঘন্টা সময় লাগতো জামে ফেলে, আর এই রাস্তা হওয়াতে মনে করেন 5 মিনিটের সময় লাগে না। বড় বড় গাড়িগুলো এই রাস্তা ঢুকে জাম লাগে যায়, আর আমরা রুগী নিয়ে চলাচল করতে পারি না। 2 মেডিকেলের যে সংযোগ সড়ক প্রকল্পটি, এটা দীর্ঘদিনের এই এলাকার মানুষের একটা চাওয়া ছিল। আমরা সেই প্রকল্পটির কাজ আমরা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করেছি। এই প্রকল্পের আমাদের দৈর্ঘ্য 1.85 কিলোমিটার ছিল এবং এই প্রকল্পের ব্যয় ছিল 152 কোটি টাকা। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, প্রকল্পে অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। ব্যাপক অনিয়ম দুর্নীতি দেখতে পেয়েছি এবং প্রায় 150 কোটি টাকার এখানে অনিয়ম আমরা পেয়েছি, আমাদের কাছে মনে হয়েছে এবং আমাদের কাছে অভিযোগ এসেছে। এই এত টাকা ব্যয়ের কারণে যে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে, সেই আর্থিক ক্ষতির আমরা সঠিক তদন্ত সহ এবং যারা এর সঙ্গে দায়ী ব্যক্তিদেরকে আমরা বিচারের আওতায় রাখতে চাই। প্রথম প্রকল্পের অবকাঠামো উন্নয়নে 10 কোটি টাকা ধরা হলেও সময় মতো কাজ শেষ না হয় ব্যয় হয়েছে 18 কোটি টাকা, আর 1.5 কোটি টাকার জমি কেনা হয়েছে 134 কোটি টাকায়। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। 2 বছর ধরে আর্থিক সংকটে মহালছড়ির একমাত্র ছাত্রাবাস। দুর্গম পাহাড়ের শিক্ষার্থীদের প্রাথমিকে ঝরে পড়া রোধে ছাত্রাবাসে শিক্ষার্থীদের ব্যাগ, পোশাক সহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেয়া হলেও বর্তমানে তা বন্ধ। বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি দেয়া হলেও মেলেনি সাড়া। দুর্গম পাহাড়ের শিক্ষার্থীদের প্রাথমিকে ঝরে পড়া ঠেকাতে 1986 সালে খাগড়াছড়ির মহালছড়িতে ছাত্রাবাস চালু করে পার্বত্য জেলা পরিষদ। ছাত্রাবাসের শিক্ষার্থীদের বিনামূল্যে 3 বেলা খাবারের পাশাপাশি পোশাক, ওষুধ, ব্যাগ, খাতা, কলম সহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হতো। তবে গত 2 বছরের বেশি সময় আর্থিক বরাদ্দ কমে যাওয়ায় 3 বেলা খাবার ছাড়া বাকি সব সুযোগ সুবিধা বন্ধ করে দেয় জেলা পরিষদ। এতে বিপাকে পড়েছে অসচ্ছল শিক্ষার্থীরা। আমাদের এখানে জুতো, স্যান্ডেল সব কিছু দিত, ভোটার কার্ড দিত, এখন দেন আজ 2 বছর থেকে কিছুই দেয় না। কলম, ড্রেস, জুতা পাইতাম, এখন সরকার এখন বই, খাতা, কলম, ড্রেস পাচ্ছি না। ড্রেস, বই, খাতা, কলম এবং জুতা পাচ্ছি না। ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, বরাদ্দ না থাকায় নানা সংকট তৈরি হয়েছে। এরই মধ্যে 2 লাখ টাকার বেশি বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্নের নোটিশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। 2 বছর যাবত তো সংকটে আছে, বিশেষ করে খাবার বিল ছাড়া
খাদ্য বিল ছাড়া আর কোনো সরকারি বরাদ্দ নাই। বিদ্যুৎ অফিস থেকে নোটিশ প্রদান করে যে কোনো সময় হয়তো বিচ্ছিন্ন করে দিতে পারে। সংকট উত্তরণে বরাদ্দ চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পরিষদ। বিভিন্ন ধরনের চাহিদা দিয়ে আমাদের যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আছে সেখানে আমরা চাহিদা পাবো, সে অনুযায়ী তারা বরাদ্দ দিয়ে দেয়। এই অর্থবছরে আমরা বরাদ্দ সে পাঠিয়েছি, আশা করি আমরা এবারে সকল ধরনের বরাদ্দগুলো আমরা পাবো। মহালছড়ি ছাত্রাবাসে ৬২ জন ছাত্র ও ৩৮ জন ছাত্রী আবাসিক সুবিধা নিয়ে পড়াশোনা করছে প্রাথমিকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে জলপথে পণ্য পরিবহনে লাইটার জাহাজ খাতে সংকট যেন কাটছেই না। মালিক সরকার ও শ্রমিকদের নানা টানাপোড়েন এবং চলতি মাসের শুরুতে গঠিত হওয়া মালিকদের নতুন জোট বিডিব্লিউটিসিসির কার্যক্রমেও স্থগিতাদেশ দিয়েছে উচ্চ আদালত। এতে পণ্য পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাস করে দেশের ৩৬টি নৌ রুটে লাইটার জাহাজে পরিবহন করা হয়। বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন বিসিভোয়া, কোস্টাল ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন কোয়াব ও ইনল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চিটাগাং আইভোয়াকের সমন্বয়ে গঠিত জোট ওয়াটার ট্রান্সপোর্ট সেল ডব্লিউটিসির অধীনে প্রায় ১৮০০ লাইটারের জাহাজ এই পণ্য পরিবহন করত। তবে ২০২৩ সালের ডিসেম্বরে ভেঙে যায় এ জোট। প্রায় ১ বছর ধরে জাহাজ মালিক ও আমদানিকারকরা নিজেদের মধ্যে দর কষাকষির মাধ্যমে পণ্য পরিবহন করছে। এতে প্রতিযোগিতামূলক বাজারে ভাড়া কমলেও অনেক জাহাজ মালিক পড়েছেন সংকটে। গত ৭ নভেম্বর নৌবাণিজ্য দপ্তর বিডব্লিউটিসিসি নামে নতুন জোট গঠন করে লাইটারের সিরিয়াল দেয়া শুরু করে। এই উদ্যোগ আমদানিকারক এবং মালিকদের একটি অংশের বিরোধিতার মুখে পড়েছে। বিডব্লিউটিসিসি গঠনের বিরুদ্ধে ১১টি কোম্পানি যৌথভাবে রিট পিটিশন দায়ের করে। এতে ৬ মাসের জন্য সব কার্যক্রমে স্থগিতাদেশ দেয়া হয়। শ্রমিকরা যদি নীরব থাকে, আমার জাহাজ মালিক নিজে সিরিয়াল দিবে, জাহাজ মালিকের ইনকামের জন্য সিরিয়াল দিবে তার লাভের জন্য, শ্রমিক দিয়ে তো সিরিয়াল দেওয়ার কোনো মানে নেই। আমদানি করছেন এই জন্য আপনার জাহাজে আপনি বহন করতে হবে এরকম কোনো কথা নয়, কিন্তু সরকার লাইসেন্স দিছে যাদেরকে জাহাজের ব্যবসা করার জন্য, প্রত্যেকের এখানে অধিকার আছে। নতুন এই নির্দেশনায় আবারও সিরিয়াল প্রথা ভেঙে গেছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে সংঘাত হচ্ছে বিবাদমান পক্ষগুলোর মধ্যে। আমরাই হয়তো তাদের সাথে আচরণ খারাপ করে বিগত দিনে যারা হয়তো ছিলেন, হয়তো ভুল বুঝাবুঝি ছিল, হয়তো তাদের যুক্তিকতার হয়তো ছিল, যার জন্য হয়তো তারাই আজকে এই জায়গাতে আসছে। লাইটার জাহাজে করে চট্টগ্রাম বন্দর থেকে বছরে প্রায় ১০ কোটি টন খোলা পণ্য বিভিন্ন স্থানে পরিবহন করা হয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। গ্যাস সংকটে গেল ৯ মাসে দেশের প্রায় ২০০টি কারখানা বন্ধ হয়ে গেছে। অন্যদিকে অবৈধ সংযোগের মাধ্যমে চুরি হচ্ছে প্রায় ১০% গ্যাস। শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনারে এসব তথ্য জানানো হয়। এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, দুর্নীতি রোধের মাধ্যমে গেল ৩ মাসে জ্বালানি খাতের সরকারি কেনাকাটায় সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা। দেশে দৈনিক ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে মিলছে ২৮০ কোটি। শিল্প কারখানায় ১০০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র ৬০ কোটি ঘনফুট গ্যাস। এতে ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন। এতে সময়মতো পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় রপ্তানি বাজার হারানোর শঙ্কা উদ্যোক্তাদের। বিসিআই আয়োজিত সেমিনারে জানানো হয়, জ্বালানি সংকটে চলতি বছরের ৯ মাসে প্রায় ২০০ শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। আরও ৩০০টি কারখানা বন্ধের পথে আছে। অথচ অবৈধ সংযোগের মাধ্যমে চুরি হচ্ছে প্রায় $1 বিলিয়ন অর্থমূল্যের গ্যাস। রিফর্ম করার জন্য কিন্তু সময় নেওয়া যাবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে টাইম ক্যানট ওয়েট। দ্যাট দ্য ডোমেস্টিক সেক্টরের এনার্জি কনজাম্পশন বেড়েছে, দিস ইমপ্লাইজ দ্যাট দ্য ইন্ডাস্ট্রি হ্যাজ শ্রাঙ্ক। এর মধ্যে আর কোনো ডিবেট, অনলি রিজন দ্য ইন্ডাস্ট্রি ইজ প্রবলি নট শ্রাঙ্ক হতে পারে ইফ দে হ্যাভ বিকাম সুপার এফিশিয়েন্ট। যদিও এসব তথ্যের কোনো ভিত্তি নেই বলে জানান পেট্রোবাংলা চেয়ারম্যান। জানান, গত ২ মাসে প্রায় ৫,০০০ অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। সংকট সমাধানে সরকারি কেনাকাটায় দুর্নীতি এবং অপচয় বন্ধের চেষ্টা চলছে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। পাবলিক সেক্টরে প্রকিউরমেন্টের ক্ষেত্রে প্রতিযোগিতার অভাব, এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। আমরা মাত্র ৬ মাসের যে আমদানি করেছি তাতে ৩৭০ কোটি টাকা
সাশ্রয় হয়েছে। যে এই তথ্যটা তো আমরা বলছি, হোয়াট দিস এক্সপার্টরা যারা বলছে প্রচুর পরিমাণ আমরা সিস্টেম লস করছি, এ কথা বরাবর শুনে আসছি, কিন্তু এর সাইন্টিফিক এবং কোয়ান্টিফাই মেজারের বেসিস কি ছিল? 23 জানুয়ারির আগে এটি ছিল না, অল্প একটু ছিল। এ সময় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে সমস্যা সমাধানের পরামর্শ দেন বাণিজ্য উপদেষ্টা আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্কিন আদালতে অভিযুক্ত গৌতম আদানি চুক্তি বাতিল করেছে কেনিয়া সরকার। বিশেষজ্ঞরা বলছেন, নানা অভিযোগে দেশে দেশে আদানির ওপর চাপ বাড়ছে। তাই বিদ্যুৎ ক্রয় চুক্তি সংশোধন বা বাতিলে চাপ প্রয়োগে এখন বাংলাদেশের উপযুক্ত সময়। তাদের মতে বাড়তি দামে আদানির সঙ্গে করা বিদায়ী সরকারের চুক্তিটি ছিল জনস্বার্থ বিরোধী ও অসম। নিজ দেশে সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে সরকারি কর্মকর্তাদের ঘুষ দেয়া ও সে তথ্য মার্কিন বিনিয়োগকারীদের কাছে গোপন রাখার অভিযোগ ভারতের আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আদালতে গৌতম আদানি ও তার ভাতিজার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও। এরই মধ্যে কেনিয়ার সরকার আদানির সঙ্গে বিমানবন্দর উন্নয়ন ও পরিচালনায় প্রায় $260 কোটি দুটি চুক্তি বাতিল করেছে। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়াতেও আদানির বিরুদ্ধে ভিন্ন ভিন্ন অভিযোগ উঠেছে। এইসব ঘটনায় বাংলাদেশের সঙ্গে আদানির ঝাড়খণ্ডের 1600 মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি পুনর্বিবেচনার দাবি জোরালো হচ্ছে। কয়লা আমদানিতে পাওয়া কমিশন সুবিধা বাংলাদেশকে দিচ্ছে না আদানি, সেই সঙ্গে চুক্তিতে 1% বেশি কয়লা অপচয়ের মতো দুর্বলতা সামনে আনছেন বিশেষজ্ঞরা। দেখা গেছে যে একটা কমিশন পাওয়া যায় ওটা থেকে, হ্যাঁ সেই কমিশনটা তারা নিচ্ছে, তার মানে তারা কয়লা কম দামে কিনছে। আর আমাদেরকে অবশ্যই আদানির কাছ থেকে কিছু সুবিধা আদায় করতে হবে। এবং এরকম ধরনের জিনিস যেখানে প্রমাণিত হয় যে আদানি কোম্পানিরা করাপশনে ইনভলভ এবং এদিক ওদিক করে এইসব কন্ট্রাক্টে, এটা আমাদের সহায়তা করবে। অর্থনীতিবিদরা বলছেন, বিশেষ আইনে চুক্তিতে বাংলাদেশের জন্য কোনো এক্সিট পলিসি নেই। এছাড়া 25 বছর ধরে ক্যাপাসিটি চার্জের বোঝাও বড়। আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে করা হয়েছিল, ফলে সেখানে একটা বড় রকমের দুর্বলতা ছিল। ফলে সেই দুর্বলতার কারণেই আসলে জনদুর্ভোগের কারণ হয়েছে। বিপুল পরিমাণ উচ্চ মূল্যে এই ধরনের চুক্তিগুলো করা হয়েছে। ফলে চুক্তির শর্তগুলো সেই কারণে অনেক দুর্বল ছিল, জনস্বার্থ বিরোধীও ছিল কোনো কোনো ক্ষেত্রে। এদিকে গত মঙ্গলবার দেশের উচ্চ আদালত আদানির সঙ্গে করা অসম বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিলে রুল জারি করেছে। নির্দেশ দিয়েছে 2 মাসের মধ্যে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে চুক্তি পুনর্মূল্যায়নে প্রতিবেদন দাখিলের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।